শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, বিন্যাস ও সমাবেশ। এই চ্যাপ্টারটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ পরীক্ষা আসে। তাছাড়া বিভিন্ন এডমিশন টেস্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগুলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখান থেকে একাধিক প্রশ্ন আসে। তাহলে চ্যাপ্টারটা আমরা খুব সুন্দরভাবে শিখতে হবে যাতে আমরা চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারি। আমাদের আজকে বিন্যাস সমাবেশে আমরা বিন্যাস টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের শিখন পর্ব হলো গণনার যোজন ও গুণন বিধি। গণনার যোজন ও গুণন বিধি ব্যাখ্যা করতে পারবে, ফ্যাক্টরিয়াল এন ব্যাখ্যা করতে পারবে এবং বিন্যাস সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে একটা আমরা উদাহরণ দিচ্ছি। দেখো, ঢাকা থেকে বরিশাল, মনে করো ঢাকা থেকে তুমি তিনটা পথে, আমরা পথ তিনটে নামবে, মনে করো সরল পথে তিনটে রাস্তা এ বি সি। ঢাকা থেকে এই তিনটে রাস্তা দিয়ে ব্যবহার করে তুমি বরিশাল আসতে পারো। আবার বরিশাল থেকে মানে ডি আর এ, এই দুইটা রাস্তা ব্যবহার করে তুমি পটুয়াখালী যেতে পারো। তাহলে আমরা দেখলাম ঢাকা থেকে বরিশালে যেতে পারি আমরা তিনটে পথে, আবার বরিশাল থেকে পটুয়াখালী যেতে পারি দুইটা পথে। তাহলে ঢাকা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীতে কয়টি পথে আসা যাবে বলতে পারবা? এটা অনেকেই হয়তো এভাবে জবাব দেবা যে 3 আর 2 5, কিন্তু 3 আর 2 কি 5 হবে? হবে না। কেন হবে না দেখো, একটু ব্যাখ্যা করছি। আমরা যদি ঢাকা থেকে এই পথ ব্যবহার করে, এই রাস্তা ব্যবহার করে আমরা এইটা ব্যবহার করি পটুয়াখালী যাওয়ার জন্য, তার মানে আমরা এ ডি। আবার এই পথ, এই রাস্তার সাথে যদি আমরা এফ ব্যবহার করে পটুয়াখালী যাই তাহলে কি হবে? এ এফ। আবার এই বি রাস্তা দিয়ে আমরা যদি এইটা ব্যবহার করি বি ডি, আবার বি দিয়ে এফ, বি এফ। অনুরূপভাবে সি দিয়ে যদি আমরা এই রাস্তায় যাই সি ডি, আর এখানে আবার সি দিয়ে এফ, সি দিয়ে এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরিশাল হয়ে আমরা পটুয়াখালীতে কয়টা পথে যেতে পারছি? 6টা পথে, 6টা পথে যেতে পারছি। তার মানে এখান থেকে আসছে তোমার 3টে পথ, এখান থেকে 3, আর এখানে আছে 2টা। 3 গুণ 2, 3 2 মানে 6। তোমরা হয়তো 3 আর 2 যোগ করে বলছো, কিন্তু এই জিনিসটা হবে কি? এটা গুণ হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো গণনার যোজন বিধি, যোজন বিধি না গুণন বিধি, গণনার গুণন বিধি। তাহলে গুণন বিধিটা কি দেখো? গণনার গুণন বিধি। এখান থেকে আমরা গণনার গুণন বিধি বলতে পারবো যদি কোনো কাজ প্রথমে পি সংখ্যক উপায়ে সম্পূর্ণ করা যায়, পরবর্তীতে ওই কাজের উপর নির্ভরশীল হয় দ্বিতীয় একটি কাজ কিউ সংখ্যক উপায়ে সম্পূর্ণ করা যায়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটি পি গুণ কিউ সংখ্যক উপায়ে সম্পূর্ণ করা যাবে। এটাই গণনার গুণন বিধি। প্রথমে একটি পি থেকে প্রথম অংশ যদি আমরা পি উপায়ে করি এবং দ্বিতীয় অংশ যদি আমরা ওই পি এর উপর নির্ভরশীল হয়ে কিউ উপায়ে করি, তাহলে কাজটা কি হবে? গুণ আকারে হবে। যেমন আমরা ঢাকা থেকে বরিশালে গেলাম, বরিশাল থেকে পটুয়াখালী গেলাম। আমরা যে ঢাকা থেকে পটুয়াখালী গেলাম কার উপর নির্ভরশীল হয়ে গেলাম? বরিশালের উপর নির্ভরশীল হয়ে গেলাম। তার মানে নির্ভরশীল ঘটনা হলে অবশ্যই কি হবে? গুণ হবে। এইটাই গেল আমাদের গুণন বিধি। এবার আসো গণনার যোজন বিধি। এখানেও আমরা একটু উদাহরণ দিই। দেখো, এইটাই আমরা ব্যবহার করি, আমরা এই উদাহরণটাই ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরিশালে 3টা রাস্তা ব্যবহার করে আমরা ঢাকা থেকে বরিশালে গেলাম সড়ক পথে। মনে করো সড়ক পথে 3টে রাস্তা ব্যবহার করে ঢাকা থেকে আমরা বরিশালে যাইতে পারি। আবার ঢাকা থেকে আমরা বিমানে যাইতে পারি, মনে করি বিমান পথে যাইতে পারি। আবার ঢাকা থেকে আমরা লঞ্চে যাইতে পারি, নৌপথে যাইতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে আমরা প্রথম অবস্থায় সড়ক পথে যাইতে পারতেছি 3টে পথে, আর বিমানে যাইতে পারছি একটা, আর নৌপথে যাইতে পারছি আরেক প্রকার, মানে 3 প্রকার যাইতে পারছি আমরা। তাহলে যদি বলি
ঢাকা থেকে বরিশালে কত ভাবে ভ্রমণ করা যায়? তাহলে এটা কি হবে? এখানে ছিল সড়কপথে 3টে পথ, ট্রেন, বিমান পথে একটা, নৌপথে একটা, 3, 4, 5। এইটা হবে গুণ, এইটা হবে যোগ। কেন যোগ হবে? দেখো, এই সড়কপথের সাথে এই যে সড়কপথে একটা ঘটনা ঘটলো, আমরা ঢাকা থেকে বরিশালে গেলাম, এর সাথে আকাশপথের কোনো সম্পর্ক নেই। আবার এই সড়কপথের সাথে তোমার নৌপথের কোনো সম্পর্ক নাই। 3টেই স্বাধীন ঘটনা। তাহলে 3টে কি পৃথক ঘটনা এবং 3টে স্বাধীন ঘটনা। তাহলে এক্ষেত্রে 3টে কি হবে? যোগ হবে। এবার যদি আমি গণনার যোজন বিধিটা বলি, গণনার যোজন বিধি, এটা আমরা কিভাবে বলতে পারি? যদি কোনো একটি কাজ প্রথমে পি সংখ্যক উপায়ে করা যায় এবং পরবর্তীতে স্বতন্ত্রভাবে আরেকটি কাজ কিউ সংখ্যক উপায়ে করা যায়, বা পরবর্তীতে আরো একটি কাজ স্বতন্ত্রভাবে আর সংখ্যক উপায়ে করা যায়, তাহলে এই যে 3টে কাজ একত্রে কিভাবে করা যাবে? পি যোগ কিউ যোগ আর। তাহলে এই কাজ মানে স্বাধীনভাবে যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে হবে যোগ, আর যদি অধীনভাবে ঘটনা ঘটে, একটা নির্ভরশীল ঘটনা ঘটে, সেক্ষেত্রে হবে গুণ। এটাই আমাদের গণনার যোজন বিধি এবং গুণন বিধি। তাহলে আমরা গণনার যোজন বিধি এবং গুণন বিধি সম্পর্কে আলোচনা করব। নেক্সট আসো, এন ফ্যাক্টরিয়াল ব্যাখ্যা করতে পারবে এই শিক্ষক। তাহলে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি এটা আমরা দেখব। ফ্যাক্টোরিয়াল এটা একটা নতুন শব্দ আমাদের কাছে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এটা তোমরা দেখো। ফ্যাক্টোরিয়াল, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল এটাকে এইভাবে ব্যবহার লেখে অনেকে আবার এই চিহ্ন ব্যবহার করে। আচ্ছা, আমরা দেখো এই প্লাস মাইনাস গুণ, তারপর মনে করো ভাগ, সাইন, কস, লন, এইগুলোকে কি বলে? এইগুলোকে বলা হয় অপারেটর। এরূপভাবে এই যে ফ্যাক্টরিয়াল এরাও একটা অপারেটর। অপারেটরের কাজটা কি? অপারেটর হইছে অপারেটরের নিজস্ব কোনো মান নাই, সে যে কোনো সংখ্যা আগে পরে বা মাঝে বসে একটা নির্দিষ্ট মান প্রদান করতে পারে। যেমন দেখো, আমরা যদি এই যে সাইন এখানে যদি আমি 30 দেই, সাইনের কিন্তু কোনো মান নাই। প্রথম অবস্থায় সাইনের মান নাই। সাইন অর্থ কি? সাইনের অর্থ বোধহয় পাপ। তাহলে প্রথম অবস্থায় এখানে মনে করো সাইন অর্থ পাপ। আমি 30 ডিগ্রি মান দিলাম, 30 দিলাম, তখন সাইন 30 মান কত? হাফ। তাহলে পাপ কি হয়ে গেল? হাফ হয়ে গেল। তাহলে প্রথম অবস্থায় সাইনটা কি? সাইন একটা অপারেটর। তাহলে আমরা অপারেটর বুঝলাম। এইভাবেই এখানে যে ফ্যাক্টরিয়াল বলছি এই চিহ্ন, ফ্যাক্টরিয়াল একটা অপারেটর। তাহলে ফ্যাক্টরিয়াল কোন সংখ্যা, ফ্যাক্টরিয়াল বলতে আমরা বুঝি ওই সংখ্যা থেকে শুরু করে নিম্ন ক্রমিকভাবে সংখ্যাগুলোর গুণফল। কোন সংখ্যা ফ্যাক্টরিয়াল বলতে আমরা বুঝি ওই সংখ্যা থেকে শুরু করে নিম্ন ক্রমিকভাবে সংখ্যাগুলোর গুণফলকে ফ্যাক্টরিয়াল বলে। যেমন দেখো, মনে করো 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 থেকে শুরু করে নিম্নক্রমিকভাবে 5 এর পর কত? 4, তারপর 3, 2, 1, এই সংখ্যাগুলোর গুণফল কি 5 ফ্যাক্টরিয়াল বলা হয়। আবার মনে করো 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল কি হবে? 6 থেকে শুরু হবে, 6, 5, 4, 3, 2, 1, এটা হলো 6 ফ্যাক্টরিয়াল। মানে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত নিম্ন ক্রমিকভাবে সংখ্যাগুলো গুণফল কি বলা হবে? ফ্যাক্টরিয়াল। এখন দেখো, এখানে আমরা এইভাবে করতে পারি। দেখো 6 এর পরে এই যে 5, 4, 3, 2, 1, 5, 4, 3, 2, 1 কি লিখতে পারি? 5 ফ্যাক্টরিয়াল। তার মানে আমরা এখানে যে কোনো জায়গায় আমরা থামাই দিতে পারবো, যেখানে থামাই দেব ওখানে ফ্যাক্টরিয়াল। এবার আসো n ফ্যাক্টরিয়ালটা কি? তাহলে n ফ্যাক্টরিয়াল হলো n থেকে শুরু করে নিম্নক্রমিকভাবে
n থেকে শুরু করে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো গুণফল। যেমন n n তারপর সংখ্যা কি হবে? n থেকে 1 কমবে, n - 1, তারপর n - 2, এভাবে কমতে কমতে মনে করো 3 2 1 পর্যন্ত চলে যাবে। এইটা কি বলা হবে n ফ্যাক্টরিয়াল। এখন দেখো এখান থেকে আমরা যে কোনো জায়গায় থামাইতে পারি, যেখানে থামাবো সেখানে ফ্যাক্টরিয়াল। যেমন এইটা থামাইছিলাম 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল 6 - 5, তাহলে আমরা যদি বলি n ফ্যাক্টরিয়াল, এখানে আমরা n ইনটু n - 1 এখানে থামাই দিতে পারি। তাহলে আমরা বলতে পারছি এইটা আমাদের কাজে লাগবে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ইনটু n - 1। দেখো এটা বুঝতে হবে। তাহলে আমরা দেখলাম যে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ইনটু n - 1। এখন n ফ্যাক্টরিয়াল তো আমরা কি পাইলাম n ইনটু n - 1 তার ফ্যাক্টরিয়াল। এইখানে যদি আমরা n এর মান n ইকুয়াল টু 1 বসাই, দেখো এখানে n ইকুয়াল টু 1 বসাও, তাহলে কি হয় 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 1 মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। তাহলে 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1 1 এর পরে গুণ 1 পর্যন্ত গুণ করলে 1 তো 1। তারপরে আসো 1, এখানে 1 মাইনাস 1 এটা লেখা যাবে 0 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 বাই 1 মানে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1। তাহলে আমরা পাইলাম এটা আমার কাজে লাগবে 0 ফ্যাক্টরিয়াল মান কত 1, 0 ফ্যাক্টরিয়াল মান 1। আবার যদি আমরা n এর পরিবর্তে 0 বসাই দাও কি হয়, n ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে দেখো এখানে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 0 0 মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। এখানে 0 0 মাইনাস 1 বলতে মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 0 ফ্যাক্টরিয়াল ভাগ 0। 0 ফ্যাক্টরিয়াল মানে আমরা আগেই পাইছি কত 1 বাই 0। 1 বাই 0 মানে কি অসংজ্ঞায়িত, তার মানে মাইনাস 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়ালের মান অসংজ্ঞায়িত, মানে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করা যায় না। তাহলে আমরা একটা ফ্যাক্টরিয়ালের সীমাবদ্ধতা পাইলাম। এটাই তোমার ফ্যাক্টরিয়ালের সীমাবদ্ধতা, যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়ালের মান বের করা যায় না। ওকে, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। এবার আসল বিন্যাস। আমরা বিন্যাস এখনো বলি নাই কিছু বিন্যাস সম্পর্কে। বিন্যাসটা কি? বিন্যাস বা পারমুটেশন। বৈচিত্র্যময় এই পৃথিবীতে মানুষ বিচিত্রভাবে সাজতে এবং অন্যকে সাজাতে পছন্দ করে। এই সাজানো থেকেই মূলত বিন্যাসের উৎপত্তি। 1150 সালের দিকে বিখ্যাত ভারতবর্ষের গণিতবিদ দ্বিতীয় ভাস্কর তার সিদ্ধান্তের শিরোমণি গ্রন্থে প্রথম খণ্ডে লীলাবতীতে সর্বপ্রথম n সংখ্যক বস্তুর সাজানোর নিয়ম বর্ণনা করেন। দেখো তিনটা বর্ণ মনে করো এ বি সি, এখানে তিনটি বর্ণ আছে। তিনটি বর্ণ থেকে যদি আমরা একটা করে বর্ণ নেই তাহলে কি হবে, দেখো এ একটা নিলে তো এ বি সি কতভাবে সাজাইতে পারবো আমরা? তিন ভাবে। যদি আমরা দুইটা করে নেই তাহলে লিখবো কিভাবে, এ বি বি এ বি সি সি বি, আর নাও যাবে এ সি সি এ। 1 2 3 4 5 6। তাহলে যদি আমরা দুইটা করে নেই 6 পাবে। যদি আমরা সবগুলো নেই তাহলে কি হয়, দেখো এ বি সি এ সি বি বি এ সি বি সি এ সি এ বি সি বি এ, সবগুলো নিলে কয়টা হয়? 6টা। তাহলে আমরা এখান থেকে বিন্যাসের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, কতগুলো বস্তু থেকে একটি দুটি বা সবগুলো নিয়ে
যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে বলা হবে একটি বিন্যাস। তো দেখো এখানে আমরা তিনটে বর্ণ থেকে 3 পারমুটেশনের পি 3p অন নিলাম একটা, কয়টা পাইছি আমরা? তিনটা। আবার 3p দুইটা নিলাম, 3p2 কয়টা পাইলাম? 6টা। যদি আমরা 3p3 মানে সবগুলো নিচ্ছি তখন কয়টা পাইছি? 6টা। এভাবে আমরা যেহেতু এখানে সংখ্যা কম ছিল, এভাবে আমরা বিন্যাস করে দেখতে পাচ্ছি যে কয়টা পাইলাম, বিন্যাস করতে পারছি। যদি সংখ্যাগুলো বড় থাকে, বড় ডিজিট থাকে, মনে করো দেওয়া আছে 15p5, এটা কি হবে? এটাও লেখা যাবে কিভাবে? এটা আপাতত এইভাবে দেখো যে 15p5 মানে 5টা 15 থেকে শুরু করে আমরা 5টা ঘর যাব। 15 14 13 12 1 2 3 4 8 হবে 11। আবার যদি থাকে মনে করো 5p3, তাহলে 5 থেকে শুরু করে 3 তে যাবা, 5 4 3 3 আসছে, আমরা 3 পর্যন্ত যাব। এখানে যদি 4 থাকতো তাহলে আমরা 4টা যেতে হবে, 1 2 3 আর 1টা। এবার যাও এই যে সূত্র, এই যে 3p অর বা p এর যে ব্যাপারটা মূলত NPR, এইটা বিন্যাসের সূত্র। এটা কিভাবে প্রমাণ করা যায় এবং এগুলো কিভাবে প্রয়োগ করা যায় আমরা নেক্সট ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত শিখব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।